আজ আমরা আছি ঐতিহাসিক মেট্রোপলিটন স্কুলে। আজকের আলোচনা আনকার তন্ময় ঘোষ। প্রশ্ন আপনার, উত্তর আমার। আজকের ভারতবর্ষে সংসদীয় রাজনীতিতে তথা বাংলায় মহিলাদের ভূমিকা কি? নারী স্বাধীনতা অন্যতম একটা বড় চর্চার বিষয়। মায়েরা আছেন তাই আমরা পৃথিবীতে আছি। সুতরাং আমরা পৃথিবীর মানব সভ্যতার ইতিহাস থেকেই এটুকু জানতে পারি যে মহিলা বা নারীরা ছাড়া এই পৃথিবীতে থাকা অসম্ভব। অর্থাৎ সৃষ্টির আদি হচ্ছেন মহিলা, মায়েরা। বর্তমানে যুব ছাত্র রাজনীতি নিয়ে আপনার কি মতামত? দেখো, ছাত্র এবং যুব রাজনীতির দুই মূল স্তম্ভ। ছাত্র রাজনীতি ছাড়া রাজনীতির ভবিষ্যৎ অন্ধকার। ছাত্র রাজনীতি হচ্ছে পাহাড় থেকে নেমে আসা নদীর মতো। তখন সে উত্তাল, উদ্দাম, তার নীতি, তার উদ্দামতা, তার আবেগ, রাস্তায় পড়ে থাকা, এই জায়গা থেকে শুরু হয় ছাত্র রাজনীতি। আপনি কি মনে করেন বেকারত্ব কোনো ইস্যু? আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আপনাকে জিজ্ঞেস করছি। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে বেকারত্বটাই ইস্যু হওয়া উচিত ছিল রাজনীতিতে। আমার মনে হয় আগামী 3টে নির্বাচন শুধুমাত্র বেকারত্ব নিয়ে হওয়া উচিত। সারা দেশে কুম্ভ নিয়ে এত উন্মাদনা, কি বলবেন আপনি? সমস্যাটা সেখানে তৈরি হয়েছে যে কুম্ভ বা মহাকুম্ভের মতো এই যে বিপুল মানুষের সমাগম হচ্ছে, তাই নিয়ে গণ উন্মাদনার সৃষ্টি করা হয়েছে রাষ্ট্রের মদতে। তফাৎটা এখানে। আপনার মতে বাংলা জাতীয়তাবাদ সংসদীয় রাজনীতিতে কতটা প্রাসঙ্গিক? দেখো, বাংলা জাতীয়তাবাদ গুরুত্বপূর্ণ। আমি বলছি আমাকে আমার মতো বাঁচতে দাও, আর তোমরাও তোমাদের মতো বাঁচো। সহাবস্থান হতে পারে। বাঙালি জাতিসত্তা নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে 2026-এ অন্যতম নির্ণায়ক ভূমিকা নেবে। আজ আমরা আছি ঐতিহাসিক মেট্রোপলিটন স্কুলে। বাংলা নবজাগরণের অন্যতম প্রাণপুরুষ বিদ্যাসাগর মহাশয়ের হাত ধরেই এই স্কুলের পথ চলা শুরু। আজকের আলোচনা পর্ব বাংলার কৃষ্টি, রাজনীতি সহ অনেক কিছু নিয়ে। আজকের আলোচনা আনকার তন্ময় ঘোষ। প্রশ্ন আপনার, উত্তর আমার। তন্ময়দা, আপনাকে স্বাগত। চলুন, চা এসে গেছে, বসেই আড্ডা দেব। বিদ্যাসাগরের স্মৃতি বিরচিত এখানে বসে আজকের প্রথম প্রশ্ন, আজকের ভারতবর্ষে সংসদীয় রাজনীতিতে তথা বাংলায় মহিলাদের ভূমিকা কি? আসলে বাংলায়, এই নবজাগরণের বাংলা আমরা আজকে যেখানে বসে আছি, সেখানে দাঁড়িয়ে প্রথম নারী শিক্ষা নিয়ে বিদ্যাসাগর শুরু করেছিলেন মহিলাদের জন্য স্কুল, মেয়েদের জন্য স্কুল। এখান থেকেই বোঝা যায় যে বাংলায় নবজাগরণের বাংলায় কতটা এগিয়েছিল এবং সেখানে মহিলাদের ভূমিকা কত ছিল। তারপরে সময় পেরিয়েছে, সারা পৃথিবীর প্রেক্ষিতে এই মুহূর্তে দাঁড়িয়ে নারী স্বাধীনতা অন্যতম একটা বড় চর্চার বিষয়। আজকে খুব ইন্টারেস্টিংলি যদি দেখো, সারা পৃথিবীতে ইউএনের পক্ষ থেকে টার্গেট দেওয়া হয়েছে সংসদে, অর্থাৎ প্রত্যেকটা দেশের যে পার্লামেন্ট আছে বা যেখানে পলিসি মেকিং বডি আছে, সেখানে 33% মহিলাদের সংরক্ষণ বাধ্যতামূলক। তার মানে কি, মহিলাদের সমস্ত নীতি নির্ধারণের জায়গায় মহিলাদেরকে এগিয়ে দেওয়া হচ্ছে। একটা জিনিস মাথায় রাখতে হবে, এই পৃথিবীর যে সৃষ্টির ইতিহাস, সেই সৃষ্টির ইতিহাস কিন্তু মায়ের থেকে, অর্থাৎ নারীর থেকে। মায়েরা আছেন তাই আমরা পৃথিবীতে আছি। সুতরাং আমরা পৃথিবীর মানব সভ্যতার ইতিহাস থেকেই এটুকু জানতে পারি যে মহিলা বা নারীরা ছাড়া এই পৃথিবীতে থাকা অসম্ভব। অর্থাৎ সৃষ্টির আদি হচ্ছেন মহিলারা, মায়েরা। সেই জায়গা থেকেই নিশ্চিতভাবে সময়ের সঙ্গে সঙ্গে এগিয়ে গেছে বাংলার রাজনীতি, ভারতবর্ষের রাজনীতি। আমরা দেখেছি স্বাধীনতা সংগ্রাম, নবজাগরণের পরে স্বাধীনতা সংগ্রামের সময়তেও মেয়েদের যে ভূমিকা, মহিলাদের যে ভূমিকা, সেটা অনবদ্য ছিল এবং অনস্বীকার্য। অর্থাৎ আমরা এটা বলতেই পারি যে মহিলাদের ভূমিকা আগামী দিনে রাজনীতিতে আরও বড় স্থান পেতে চলেছে।
খুব সহজ উদাহরণ, আমরা যদি বাংলার ক্ষেত্র ধরি, বাংলায় এই মুহূর্তে ভারতবর্ষের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ 5 দশক ধরে লড়াইয়ের পরে আজকে তিনি বাংলায় স্বমহিমায় আজকে বাংলাকে পথ দেখাচ্ছেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বাংলায় মহিলাদের ভূমিকা যত দিন যাচ্ছে তত এগিয়ে যাচ্ছে রাজনীতিতে। কেন? আমি কয়েকটা তথ্য দিয়ে বোঝাই। এই মুহূর্তে দেশের মধ্যে সর্বাধিক মহিলা সাংসদ থেকে শুরু করে বিধানসভার প্রতিনিধি বা ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় মহিলার জনপ্রতিনিধির সংখ্যা বাকি সমস্ত জায়গার থেকে বেশি হচ্ছে বাংলায়। অর্থাৎ বাংলায় যে মহিলারা এগিয়ে যাচ্ছে বা আগামী দিনে আরও বড় ভূমিকা নিতে চলেছে সেটা স্বাভাবিক। এই বাংলাতেই সেলফ হেল্প গ্রুপের মহিলাদের সংখ্যা 1 কোটির বেশি, অর্থাৎ সেটাও দেশের মধ্যে সর্বাধিক। সমস্ত দিক থেকেই মহিলার এগিয়ে এসছেন। আগামী দিনেও দেখা যাবে, যদি আমরা গত লোকসভা নির্বাচনের তথ্য দেখি তাহলে সেই তথ্যর উপর ভিত্তি করে পরিষ্কার বোঝা যাচ্ছে যে মহিলা ভোটারদের সংখ্যা যেভাবে বেড়েছে এবং তারাই নির্ণায়ক শক্তি হয়েছে। আমার ধারণা আগামী 26-এর নির্বাচনে মহিলারা একটা বড় নির্ণায়ক শক্তি হতে চলেছেন বাংলাতে। তন্ময়দা, আপনি তো ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন, বর্তমানে যুব ছাত্র রাজনীতি নিয়ে আপনার কি মতামত? দেখো, ছাত্র এবং যুব রাজনীতির দুই মূল স্তম্ভ। কারণ রাজনীতি শুরু হয় হচ্ছে ছাত্র অবস্থা থেকে। ছাত্রদের যে আবেগ, তাদের মাথায় তখন সংসদীয় যে ইকুয়েশন সেগুলো কাজ করে না। তারা আদর্শ, নীতি, আবেগ সেখান থেকে লড়ে নেওয়ার মানসিকতা থেকে ছাত্র রাজনীতি শুরু হয়। ছাত্র রাজনীতি ছাড়া রাজনীতির ভবিষ্যৎ অন্ধকার। কারণ কি, ছাত্র রাজনীতিতে পড়াশুনো করতে হয়, বুঝতে হয়, তাত্ত্বিক বিষয়গুলো উঠে আসে ছাত্র রাজনীতি থেকে। সেখানে তর্ক হয়, বিতর্ক হয়, তাদের কিশোর মন তখন নিজেদের মধ্যে লড়াই করে, নিজের সঙ্গে লড়াই করে যে কোন তত্ত্বকে তারা প্রাধান্য দেবে, কোন পথে আসলে যাবে। একটা ধরো নদী যখন পাহাড় থেকে নেমে আসে, যে ফল্গু ধারার মতো তার ধারাটা কিন্তু তখনও ঠিক হচ্ছে না, সে যখন সমতলে পড়ছে তারপরে তার ধারাটা ঠিক হচ্ছে। ঠিক একইভাবে ছাত্র রাজনীতি হচ্ছে পাহাড় থেকে নেমে আসা নদীর মতো। তখন সে উত্তাল, উদ্দাম, তার নীতি, তার উদ্দামতা, তার আবেগ, রাস্তায় পড়ে থাকা, এই জায়গা থেকে শুরু হয় ছাত্র রাজনীতি। সুতরাং রাজনীতির পাঠ নিতে গেলে ছাত্র রাজনীতির ভূমিকা গুরুত্বপূর্ণ। যদি এই মুহূর্তেও ভারতবর্ষে যারা স্বনামধন্য রাজনীতিবিদ, তাদের প্রায় 100%ই ছাত্র রাজনীতি থেকে উঠে আসা। নিশ্চিতভাবে কিছু এক্সেপশন, ব্যতিক্রম থাকবে, কারণ এক্সেপশন প্রুভস দ্য ল। সেই ব্যতিক্রম বাইরেও আমরা বলতে পারি ছাত্র রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছাত্র রাজনীতিতে রাজনীতি বোঝা শেখা এইগুলো তৈরি হয় এবং তার হাত ধরে যুব রাজনীতি। যুবরা সমাজের মেরুদণ্ড, কারণ সমাজ তৈরি হয় হচ্ছে যুবকদের দিয়ে। আমরা স্বাধীনতা সংগ্রামেও দেখেছি ছাত্র এবং যুবক, তাদের ভূমিকা কিন্তু সবসময়তে বেশি ছিল। আন্দোলন তৈরি হয় ছাত্রদের থেকে যুবতে, অর্থাৎ রাস্তায় নেমে অন্যায়ের বিরুদ্ধে বা কোনো একটা নীতির বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তোলা, সেই আন্দোলনটা গড়ে ওঠে হচ্ছে ছাত্র এবং তারপরে যুবদের হাত ধরে। সুতরাং ছাত্র যুব বাদ দিয়ে রাজনীতি যারা মনে করে, তারা আমার মনে হয় রাজনীতির কিছু বোঝে না। কারণ ছাত্র এবং যুব দিয়েই আসলে রাজনীতির মূল স্তম্ভটা ঠিক এইভাবে শুরু হয়। তার নিচের দুটো স্ট্যান্ড কিন্তু ছাত্র এবং যুব। আপনি কি মনে করেন বেকারত্ব কোনো ইস্যু? আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আপনাকে জিজ্ঞেস করছি। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে বেকারত্বটাই ইস্যু হওয়া উচিত ছিল রাজনীতিতে, কিন্তু মানে আরও অনেকগুলো ইস্যুর মধ্যে বেকারত্বটা অন্যতম ইস্যু হওয়া উচিত ছিল। কিন্তু বর্তমান কেন্দ্রীয় সরকারে যে দল আছে তারা সেই ইস্যুটাকে ভুলিয়ে দিয়েছে। রাজনীতি মানে কি? রাজনীতি মানে হচ্ছে সামগ্রিকভাবে সমাজের উন্নয়ন, অর্থাৎ সমাজের মানুষ যারা থাকেন তাদের জীবনযাপনের উন্নয়ন। যে যুবক যুবতীরা পড়াশুনো করছে, তারপরে কেউ তারা চাকরি করবে, কেউ তারা ব্যবসা করবে, বা কেউ গান গাইবে, কেউ নৃত্যশিল্পী হবে, যেমন তুমি নিজে একজন নৃত্যশিল্পী। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের
পেশাগত দিক থেকে তাদের একটা জায়গা তৈরি করে দেওয়া উচিত। সেই জায়গায় ভয়ঙ্কর একটা ল্যাকুনা তৈরি হয়েছে, মানুষকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। আসলে মানুষকে রাজনীতির মোড়টা ঘুরিয়ে দিয়ে মানুষের চোখে পট্টি পরিয়ে দেওয়া হচ্ছে। বেকারত্ব এই মুহূর্তে ভারতবর্ষের অন্যতম বড় রাজনৈতিক ইস্যু। আমার মনে হয় আগামী 3টে নির্বাচন শুধুমাত্র বেকারত্ব নিয়ে হওয়া উচিত। কারণ দেখো, বেকারত্ব আজকে আমরা দেখছি যে স্বাধীনতার পরবর্তী সময়ে দাঁড়িয়ে যেভাবে ভারতবর্ষ আস্তে 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 আমরা ধাপে ধাপে এগিয়েছি, সেখানে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী 7.7% হচ্ছে বেকার। ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। গত 40 বছরের মধ্যে সব থেকে বেকারত্বের হার বর্তমানে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার থাকাকালীন। এই যে বিষয়, ভারতবর্ষ অন্যতম, সারা পৃথিবীর মধ্যে অন্যতম তরুণ দেশ হিসাবে পরিচিত। কেন? কারণ অ্যাভারেজ এজ, গড় বয়স ভারতবর্ষের সারা দেশের বাকি পৃথিবীর থেকে অনেক কম। অর্থাৎ আগামী দিনে ভারতবর্ষে এই যারা যুবক যুবতী তারাই এগিয়ে যাবে, এবং তারা চাকরি পাচ্ছে না, তাদের পেশাগত দিক থেকে কোনো কিছু করার জায়গা নেই, এবং তাই নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই। এটা চিন্তার বিষয়। আমার মনে হয় শুধুমাত্র বেকারত্ব ইস্যুতে বিজেপিকে রাজনৈতিকভাবে শূন্য করে দেওয়ার জায়গায় এসছে। বেকারত্ব সব থেকে বড় ইস্যু। এটা নিয়ে আমি যুবক যুবতী, তরুণ তরুণী যে সমাজ আছে তাদেরকে বলবো, রাজনৈতিকভাবে আপনারা যখন কোনো সিদ্ধান্ত নিচ্ছেন নির্বাচনে লড়ার বা যে কোনো দলকে সমর্থন করার, ভেবে দেখবেন যে বর্তমান কেন্দ্রীয় শাসক অর্থাৎ বিজেপি শাসিত শাসক তারা দেশটাকে কোন জায়গায় নিয়ে চলে গেছে। তারা আপনাদেরকে ভুলিয়ে দিচ্ছে খাদ্যের কথা, বাসস্থানের কথা। তারা চায় আপনারা রাস্তায় ঘুরে বেড়াবেন এবং তাদের ছেলে মেয়েরা বিদেশে গিয়ে সেটেল হয়ে আরামে জীবনযাপন করবে। পার্থক্যটা এখানেই। সুতরাং বেকারত্ব একটা সিরিয়াস ইস্যু। তন্ময়দা, পরবর্তী প্রশ্ন, সারা দেশে কুম্ভ নিয়ে এত উন্মাদনা, কি বলবেন আপনি? না দেখো, 144 বছর পরে মহাকুম্ভ হচ্ছে। ভারতবর্ষের মানুষ, সের একটা বড় অংশ হচ্ছে ধর্মশীল মানুষ। ভারতবর্ষের সংবিধান অনুযায়ী প্রত্যেকটা ব্যক্তির ধর্ম চারণ করার, ধর্মকে নিয়ে তার ব্যক্তিগত বিশ্বাসকে এগিয়ে নিয়ে যাওয়ার অধিকার দেওয়া হয়েছে আমাদের সংবিধান অনুযায়ী। সমস্যাটা সেখানে নয়। সমস্যাটা হচ্ছে যখন একটা নিরপেক্ষ রাষ্ট্র, যে রাষ্ট্রটার চরিত্রগতভাবে নিরপেক্ষ হওয়ার কথা, ধর্মনিরপেক্ষ হওয়ার কথা, রাষ্ট্র যখন তার চিন্তা ভাবনাতে ধর্মকে ঢুকিয়ে দেয়, সমস্যাটা সেখানে। সমস্যাটা মানুষজনকে নিয়ে নয়, মানুষজনের বিশ্বাস। আমার বিশ্বাস কি থাকবে সেটা আমি ঠিক করব। এবং সনাতনকে যদি আমি ধর্ম হিসাবে ধরি, তাহলে দীর্ঘদিন এই 5000 বছরের বেশি সময়ের সভ্যতা, সনাতন ঋগ্বেদ অনুযায়ী সনাতন মানে হচ্ছে আদি এবং অনন্ত। সেই আদি অনন্ত একটা জিনিস, সেটা তো আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু বর্তমান একটি দল বিজেপি, তারা যেভাবে বোঝানোর চেষ্টা করছে আসলে সনাতনটা তাদের কুক্ষিগত, সমস্যাটা হচ্ছে সেখানে তৈরি হয়েছে। সমস্যাটা সেখানে তৈরি হয়েছে যে কুম্ভ বা মহাকুম্ভের মতো এই যে বিপুল মানুষের সমাগম হচ্ছে, তাই নিয়ে গণ উন্মাদনার সৃষ্টি করা হয়েছে রাষ্ট্রের মদতে। তফাৎটা এখানে। এই দেশ আধ্যাত্মিকতার দেশ। সেই আধ্যাত্মিকতার দেশে সেখানে আমরা প্রচুর জিনিস পড়েছি। কেদারনাথ, বদ্রীনাথ, এরকম বিভিন্ন যে তীর্থক্ষেত্রগুলো আছে, সেই তীর্থক্ষেত্রে সাধকরা বছরের পর বছর কৃচ্ছ সাধনা করে সেখানে তাদের সাধনা করেছেন। আর আজকের দিনে দাঁড়িয়ে দেখছি পুরোটাকে একটা গণ উন্মাদনা তৈরি করে ক্যাওস একটা সিচুয়েশন, মানে অন্য কিছু কথা বলা যাবে না, সবাই কুম্ভ নিবাবো। এই যে আগে বলছিলে না বেকারত্ব, বেকারত্ব ইস্যু নয়, কুম্ভটা ইস্যু। প্রবলেমটা হচ্ছে সেখানে, সমস্যাটা সেখানে। আমরা গত কয়েকদিন ধরে দেখছি যে ট্রেনে যারা টিকিট কেটে যাত্রী আছেন, যারা হয়তো যাচ্ছেন কুম্ভতে, যাওয়াই উচিত, তারা মনে করেছেন যাবেন তো যেতেই পারেন। ভারতবর্ষের এত বড় একটা বিষয়, কুম্ভ দেখতে তো শুধু ধর্মীয় মানুষরা যান এরকমটা নয়, এটা একটা অনুভূতি যে এত মানুষ, কোটি কোটি মানুষ সেখানে পৌঁছাচ্ছেন। আসলে পরিবেশটা কেমন?
সেই জায়গায় দাঁড়িয়ে ফিলটা অনেকে নিতে যান, অনেক পুরো বিষয়টাকে গুলিয়ে দিয়ে শুধুমাত্র প্রচার প্রচার এবং প্রচার। প্রশ্ন থাকবে, যোগীরাজ অর্থাৎ অজয় সিং বিস্ট উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তিনি কি ভূমিকা নিয়েছেন, রাষ্ট্রের কি ভূমিকা ছিল, অর্থাৎ তারা কেন ব্যবস্থা নিতে পারেননি? মানুষকে ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব হচ্ছে তাদের। আমাদের দেখুন, কিছুদিন আগে পশ্চিমবাংলায় গঙ্গাসাগর মেলা হলো, ঠিক আছে, অনেকে বলবে ছোট, আমি মেনে নিলাম যে ছোট স্কেলে, কিন্তু গঙ্গাসাগর মেলায় কয়েক লক্ষ মানুষ সে সমাগম হয়েছিল, কোথাও কোনো অব্যবস্থা হয়নি। প্রত্যেকটা জায়গায় প্রশাসনকে এমনভাবে নিযুক্ত করা হয়েছিল, এখানে যারা মন্ত্রী ছিলেন তারা দায়িত্বে ছিলেন, সিনিয়র অফিসাররা দায়িত্বে ছিলেন, অর্থাৎ যাতে সুষ্ঠুভাবে পুরো বিষয়টা করা যায়, এটা রাষ্ট্রের দায়িত্ব। আমরা এখানে দুর্গাপুজো করি, কয়েক লক্ষ মানুষ এই কলকাতার রাস্তায় নামেন, কোথাও কোনো অব্যবস্থা দেখা যায়? সুন্দরভাবে মানুষজন যান, তারা নিজেদের মতো ঘোরাফেরা করেন, মজা দেন। কুম্ভতে সমস্যাটা সেখানে, ট্রেনের মধ্যে এমন অবস্থা হয়েছে, লোকো পাইলটকে অর্থাৎ যিনি ট্রেনের চালক তাকে নামিয়ে দিয়ে সেখানে চেপে যাচ্ছে, এসি থার্ড এসির কাঁচ, সেই কাঁচকে ভেঙে দেওয়া হচ্ছে, মানুষকে মেরে ঢুকে দেওয়া হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ। এই যে চূড়ান্ত অব্যবস্থা, এই অব্যবস্থার প্রমাণ হয় দুর্বল রাষ্ট্রের জন্যে। যে দেশগুলো, আমি পৃথিবীর অনেক দেশ ঘুরেছি, যেগুলো অত্যন্ত অনুন্নত দেশ, সেই দেশে এরকম একটা কেওটিক সিচুয়েশন হয়। আমাদের মতো দেশ, যেটা একটা উন্নত দেশ, উন্নতশীল দেশ এবং আগামী দিন উন্নত 3-4টে দেশের মধ্যে একটা হওয়ার দিকে এগোচ্ছি, সেই দেশে এই চিত্রটা বড়ই বেমানান। আসলে বিজেপি চায় কুম্ভকে মাথায় রেখে এই ধর্মীয় গণ উন্মাদনা তৈরি করে নির্বাচনের বৈতরণী পার হতে, ওদের ঘুরে ফিরে সমস্ত কিছু শেষে নির্বাচন এসে পড়ে, অর্থাৎ ভোটে জিততে হবে, মানুষকে বোকা বানাতে হবে। মানুষ হাজার হাজার বছর ধরে আধ্যাত্মিকতা অনুশীলন করে এসছে, তাদেরকে নতুন করে শেখাতে হবে কাকে ধর্ম বলে। আসলে তা নয়। ওই যে বেকার যুবক যুবতী, তাদেরকে চাকরির কথাটা ভুলিয়ে দিয়ে লাখে লাখে কোটিতে কোটিতে মানুষকে রাস্তায় এই গণ উন্মাদনায় নামিয়ে দেওয়া হবে। চিন্তার বিষয়টা এখানে, রাষ্ট্র সুপরিকল্পিতভাবে, রাষ্ট্র বলতে আমি দেশ বলছি না, বিজেপির শাসিত সরকারের কথা বলছি, রাজ্য সরকার অর্থাৎ উত্তরপ্রদেশের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার, তারা যৌথভাবে এই যে ভয়ানক পরিস্থিতি তৈরি হচ্ছে তার জন্য দায়ী। এই দায় তাদেরকে নিতে হবে, এবং কোনো সভ্য জায়গা হলে ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত ছিল। উনি একটা সামান্য বিবৃতি অবধি দেননি, উল্টে ভিভিআইপিদেরকে আলাদা করে নিয়ে গিয়ে স্নান করিয়ে ফটো তোলার ব্যবস্থা করছেন। এটা লজ্জাজনক। এই কুম্ভের ইতিহাস আমাদের তো বছর বছর ধরে, হাজার হাজার বছর ধরে হয়ে আসছে, কিন্তু এবছরের এই যে মহাকুম্ভ 144 বছর পরে হওয়া উচিত ছিল কি ভারতবর্ষের রোল মডেল, এটা বিদেশিরাও আসছেন, তারাও দেখছেন, তার জায়গায় এটাকে কলঙ্কের অধ্যায়ে পরিণত করলো বিজেপি। আপনার মতে বাংলা জাতীয়তাবাদ সংসদীয় রাজনীতিতে কতটা প্রাসঙ্গিক? দেখো, বাংলা জাতীয়তাবাদ গুরুত্বপূর্ণ। পৃথিবীর ইতিহাস বলছে যে জাতি, যে কোনো জাতিকে বিলুপ্ত করার জন্য তাদের শিক্ষা, তাদের সংস্কৃতি, তাদের উপাচার, তাদের ভাষা, এই বিষয়গুলোকে যদি ধ্বংস করে দেওয়া যায়, তাহলে সেই জাতিটাকে পৃথিবীর ইতিহাস থেকে মুছে দেওয়া যায়। এটা পৃথিবীর ইতিহাসে অনেক উদাহরণ আছে। খুব সূক্ষ্মভাবে বিজেপি যে নীতি নিয়ে রাজনীতি করে, তারা চায় ভারতবর্ষের যে বহুত্ববাদ, সেই বহুত্ববাদটাকে শেষ করে দিতে। এবং বাঙালি জাতিসত্তা গুরুত্বপূর্ণ, বাঙালি জাতীয়তাবাদ গুরুত্বপূর্ণ। আমার মনে হয় বাঙালি জাতীয়তাবাদ আগামী দিনে আরও প্রাসঙ্গিক হয়ে পড়বে এবং নির্ণায়ক ভূমিকা নেবে বাংলার রাজনীতিতে। কেন বলছি? কারণ হচ্ছে, খুব ভালোভাবে ভেবে দেখো, আমি কিন্তু বাংলা জাতীয়তাবাদ যে বিষয়, এটা দীর্ঘদিন ধরে আলোচনা হয়ে আসছে, কিন্তু আমি সেই জাতীয়তাবাদকে মায়োপিকভাবে দেখি না, অর্থাৎ ক্ষুদ্রভাবে দেখি না, এটাকে বৃহৎভাবে দেখি। বাংলাতে কথা না বলা বা কথা বললে নিজেকে অসম্মানিত বোধ করা, এইটা হচ্ছে এই যে সাম্রাজ্যবাদ, ভাষাগত সাম্রাজ্যবাদ, সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ, তার ফসল। আমি বলছি এই বাংলা জাতীয়তাবাদ মানে এই বাংলাতে মনসা পুজো হবে, ইতু পুজো হবে, শীতলা পুজো হবে। আমি ধর্মে ঢুকছি না, আমি উপাচারে ঢুকছি।
বা ঈদ হবে, যাই হোক, কিন্তু এখানে ভাদু হবে, টুসু হবে, বোলান গান হবে, গম্ভীরা হবে। এই বিষয়গুলো বাংলা থেকে তুলে দিয়ে হঠাৎ করে ডিজেতে ডিগ 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 ডিগ, এই যে কালচার, এই যে সংস্কৃতি আগ্রাসন, অর্থাৎ বাংলা এবং বাঙালির সংস্কৃতিকে শেষ করে দেওয়ার যে প্রচেষ্টা, সমস্ত জায়গায় বলা হচ্ছে বাংলার জায়গায় হিন্দি ভাষা থাকবে। কেন থাকবে? আমার প্রশ্ন থাকবে যে এটা অন্যায়, এর বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে হবে। খুব বিখ্যাত একটা উক্তি বলছে এই বিষয়ে বিজ্ঞানী সত্যেন বোস। তোমরা জানো যে পৃথিবীর মধ্যে অন্যতম পদার্থবিদ্যার শ্রেষ্ঠ মানুষ যদি কেউ থেকে থাকেন, এমন ছিল যে ওনার নোবেল পাওয়ার কথা ছিল, এরকম আইনস্টাইন অবধি ওনাকে সম্মান করতেন। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বলেছিলেন, যারা বলে যে বাংলায় পদার্থবিদ্যা পড়া যায় না, হয় তারা বাংলা বোঝে না, নয় পদার্থবিদ্যা বোঝে না। খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই জিনিসগুলো মাথায় রেখে আগামী দিনে এগোতে হবে। অর্থাৎ আমি অন্য ভাষাভাষীর বিরুদ্ধে নয়, এটা বহুত্ববাদের দেশ, অন্য ভাষা থাকবে, কিন্তু আমার বিনিময় নয়। অর্থাৎ আমি চাই তুমি বাঁচো, বাকিরা বাঁচুক, কিন্তু আমি এটা চাই না যে আমাকে মেরে দিয়ে বাকিরা বাঁচুক। আমি বলছি আমাকে আমার মতো বাঁচতে দাও, আর তোমরাও তোমাদের মতো বাঁচো। সহাবস্থান হতে পারে, কিন্তু একটা ধ্বংসের বিনিময়ে আর একটা নয়, সেটাই হতে চলেছে। তাই বাংলা জাতীয়তাবাদ এবং বাঙালি জাতিসত্তা নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে 2026-এ অন্যতম নির্ণায়ক ভূমিকা নেবে। অনেক অনেক ধন্যবাদ তন্ময়দা। আপনারা যারা এই অনুষ্ঠানের অংশগ্রহণ করতে চান, মেসেঞ্জারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন। প্রশ্ন আপনার, উত্তর দেবে তন্ময়দা। নমস্কার। আজকে আপনাদের সঙ্গে ছিলাম আড্ডায়। এই আড্ডায় আনকার তন্ময় ঘোষ, প্রশ্ন আপনাদের, উত্তর দেব আমি, অর্থাৎ উত্তর আমার। এই অনুষ্ঠানের আজকে প্রথম পর্ব আমরা ছিলাম ঐতিহাসিক মেট্রোপলিটন ইনস্টিটিউশনে, স্বনামধন্য এই প্রতিষ্ঠান, যেখান থেকে আসলে নারী স্বাধীনতা, নারীদের অধিকার, এই বিষয়গুলো বাংলার নবজাগরণের ইতিহাসে একটা ছাপ রেখে যাওয়ার অধ্যায়। সেখানে দাঁড়িয়েই আমাদের আজকের প্রথম পর্ব আমরা এখানে শেষ করছি। আগামী দিনেও আমরা চাইব আপনারা বেশি বেশি করে প্রশ্ন করুন, কারণ রাজনীতি করা মানে মানুষের কাছে জবাবদিহি করার দায় আমাদের। রাজনীতি তো মানুষকে নিয়ে। তাই আগামী দিনেও আপনারা যদি কোনো প্রশ্ন আপনাদের মধ্যে আসে, তাহলে নিশ্চিতভাবে আমি খুশি হব যদি সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারি। ভালো থাকবেন, দেখা হবে পরের পর্বে।